দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। টি-20 ক্রিকেট মানেই উন্মাদনা আর 4 ছক্কার ফুলঝুরি। আর ম্যাচটা যদি হয় ভারত পাকিস্তানের, তাহলে তো কথাই নেই। বিশ্বকাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হচ্ছে আজ। নিউ ইয়র্কে হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আরেক ম্যাচ রাত 11টায় ওমানের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড। প্রায় 7 বছর ধরে কোনো শিরোপার দেখা পায়নি পাকিস্তান। 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ছিল সবশেষ অর্জন। তারপর প্রায় প্রতিটি আসরে অন্যতম ফেভারিটের তকমাধারী দলটি শেষ পর্যন্ত হতাশ করেছে সমর্থকদের। এবারও শুরুটা ভালো হয়নি তাদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে চিন্তার ভাঁজটা বেশ প্রশস্ত হয়েছে ম্যান ইন গ্রিনদের। হাতে বাকি 3 ম্যাচ, যেখানে আছে ভারতের মতো শক্ত প্রতিপক্ষ। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইতিহাস খুবই করুণ বাবর আজমদের। আগের 8 আসরে 7 বারের লড়াইয়ে মাত্র একবার জিততে পেরেছে তারা। অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হাতের আঙুলে চোট পেয়েছেন দলপতি রোহিত শর্মা। চোট গুরুতর না হলেও কিছুটা চিন্তায় আছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অবশ্য চোটের জন্য পিচকে দুষছে বিসিসিআই। আইসিসির কাছে অভিযোগও করেছে তারা। কাগজে কলমে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে ভারত। তবে সবশেষ টি-20 বিশ্বকাপে এ দুয়ের দ্বৈরথে শেষ হাসি হেসেছিল বাবর আজমের দল। তাই সেখান থেকে অনুপ্রেরণা খুঁজতেই পারে পাকিস্তান। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 20 উপজেলার মধ্যে আজ 19টিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। একটি উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে, বাকিগুলো ব্যালটে। রাঙামাটির বাঘাইছড়িতে সহিংসতার আশঙ্কায় ফের নির্বাচন স্থগিত করা হয়েছে। সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। উপজেলা নির্বাচনের খবর নিয়ে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ আলী। শাহ আলী, বরগুনার কয়টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর ভোটারের উপস্থিতি কেমন দেখছেন আজ আপনি? তানিয়া আফরিন, আমি রয়েছি বরগুনার বামনা উপজেলায় এবং বরগুনা বামনা এবং পাথরঘাটা এই দুইটি উপজেলায় বর্তমানে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। জানেন যে ঘূর্ণিঝড় রেমালের কারণে এই তৃতীয় ধাপে নির্বাচনটি স্থগিত করা হয়। পরবর্তীতে এখন পঞ্চম ধাপে এই নির্বাচনটি চলছে। তো সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ চলছে এবং এখানে পুরুষ ভোটার থেকে কিন্তু নারী ভোটারের উপস্থিতি বেশ চোখে লাগার মতোই ছিল। তবে এখানে ভোটারদের সাথে বা অন্যান্যদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে হয়তো বেলা বাড়ার পরে তারা এই ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে। তীব্র রোদের কারণে অনেকেই আসলে ছায়ায় গিয়ে দাঁড়িয়েছে, এই জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে না। অনেকেই এই ভোটকেন্দ্রের ভিতরে রয়েছেন, যার কারণে আমরা বাইরে দেখতে পাচ্ছি না যে আসলে ভোটার উপস্থিতি কেমন রয়েছে। তবে এই দুইটি উপজেলায় প্রার্থীর সংখ্যা রয়েছে, চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন 10 জন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 7 জন এই দুইটি উপজেলা। এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি সকাল থেকে। কেন্দ্রগুলোতে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এবং স্ট্রাইকিং ফোর্স রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এবং মোবাইল টিম রয়েছে, আরও রয়েছেন বিজেপি। শান্তিপূর্ণভাবে একটি ভোট গ্রহণের জন্য এখানে দেখেছি যে জেলা প্রশাসক, পুলিশ সুপার তারাও কিন্তু বেশ কয়েকটি কেন্দ্র তারা পরিদর্শন করেছেন, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটার লক্ষ্যে কিন্তু তারা আসলে সার্বক্ষণিক কিন্তু কাজ করছে আমরা দেখেছি। এবং আমরা যে কেন্দ্রটিতে রয়েছি সেখানটা কিন্তু প্রায় 3000-এর উপরে এখানে ভোটার রয়েছে। যে পরিমাণ আসলে ভোটকাস্ট হচ্ছে, মনে হচ্ছে যে এখন পর্যন্ত যে ভোটকাস্ট হয়েছে এতে যদি বেলা 4টা পর্যন্ত যদি চলে তাহলে 45% ভোটকাস্ট হবে বলে এই কেন্দ্রটা আমরা দেখেছি। এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই ভোট গ্রহণ চলছে। এবং এর আগে দেখেছি পাথরঘাটা বেশ কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, সেখানে প্রার্থীর উপর হামলা, সেখানে মামলা হয়েছে, সেখানে বেশ কয়েকটি মামলা হয়েছে, পাল্টাপাল্টি
মামলা হয়েছে। এছাড়া কিন্তু আজকে আমরা যে লক্ষ্য করেছি সেখানে কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবেই এই ভোট গ্রহণ চলছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া আফরিন। বরগুনা থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন শাহ আলী। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। আদালতের আদেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 2015 থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক এবং 2020 থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি থাকার সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোলা গ্রামে 621 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন বেনজির আহমেদ। এই পার্কের জমি প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের। তাদের অভিযোগ, ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে কেনার পাশাপাশি অনেকের জমি দখল করা হয়েছে। শুক্রবার রাত 11:30টার দিকে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে রিসোর্ট নিয়ন্ত্রণের ঘোষণা দেয় গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন। এ সময় জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার বাবলি শবনম এবং দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জের উপপরিচালক মশিউর রহমান সহ জেলা প্রশাসন ও দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছে, এখন থেকে এই সম্পত্তির তত্ত্বাবধায়ক জেলা প্রশাসক। তবে আনুষ্ঠানিক বক্তব্য চাইলে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি জেলা প্রশাসক ও দুদকের কর্মকর্তারা। এদিকে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল থেকে পার্কের যাবতীয় কার্যক্রম চালু আছে। দীপ্ত বার্তা কক্ষ। সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে কাজ করছে গ্রাম আদালত। দেশের প্রতিটি ইউনিয়নে আছে এই ব্যবস্থা। এই আদালতে বিচার হওয়ায় উচ্চ আদালতে কমছে মামলার সংখ্যা। বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করছেন ওই গ্রামের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির। চলতি বছরের ৫ মাসে দাখিল হওয়া ২৪টি মামলার মধ্যে ২৩টি মামলার নিষ্পত্তি হয়েছে গ্রাম আদালতে। এই আদালতে নেই কোনো আইনজীবী, নিজেদের অভিযোগ নিজেরাই তুলে ধরেন। ফৌজদারি মামলায় ১০ টাকা ও দেওয়ানি মামলায় ২০ টাকা ফি দিতে হয়। বিচারেও সন্তুষ্ট গ্রামবাসী। ভালো উপকৃত হই। আমি একটা মামলা করছিলাম গত বছর, জমি জমা নিয়ে মামার কাছে পাইতাম, কিন্তু এই চেয়ারম্যান সাহেবের আমলে আমি 3 মাসে সমাধান পাইছি। আমার জমি জমা আমি সুন্দর মতো বুঝ পাইছি। আর অভিযোগ ছিল যে আমার কিছু জমি আমার চাচাতো ভাইরা জোরপূর্বক দখল করিতেন। সেই জমিটা এখানে গেলাম মধ্যে শুনানির মাধ্যমে এবং সুন্দর করে আমাকে কাগজপত্র দেখে শুনানির মাধ্যমে বুঝ করে দিতে পারি। 3 তারিখের মধ্যে যদি সমাধান হয় আমরা উপকৃত হই। অল্প সময় ও স্বল্প খরচে স্থায়ীভাবে ছোট ছোট বিরোধ নিষ্পত্তি করছে গ্রাম আদালত। ইউনিয়ন পরিষদে যে এই ছোটখাটো বিরোধ, এটা থানা বা কোর্টে যদি যায় অনেক টাকা তাদের আর্থিক ক্ষয়ক্ষতি হয়। এই জন্য গ্রাম আদালতের যে একটা সুষ্ঠু ন্যায় বিচার পেতে পারে, এইটা যদি জনগণ আরো ভালো করে জানে তাহলে মনে হয় যে গ্রাম আদালতটা আরো সরকারের যে উদ্দেশ্যটা এটা সফল হবে। এই সাধারণ বিষয় নিয়ে কেউ থানা পুলিশে যাচ্ছে না, কেউ কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাচ্ছে না, নির্বাহী করে যাচ্ছে না, বড় করে তাদের যাওয়ার দরকার হচ্ছে না। কারণ এখান থেকে তারা তার সুবিচারটা পাচ্ছে এবং তারা এখান থেকে তারা নিষ্পত্তি হচ্ছে। এবং আমরা আমাদের আইন অনুযায়ী যে গ্রাম আদালত যে আইন রয়েছে আমাদের, সেই আইন অনুযায়ী আমরা এটাকে গ্রহণ করার পর আমাদের প্রসেস অনুযায়ী আমরা চলি। মূল ঘটনার সত্যতা যাচাই করে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করাই গ্রাম আদালতের উদ্দেশ্য। দীপ্ত বার্তা কক্ষ। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভালের আয়োজনে 2 দিনব্যাপী ক্যারিয়ার উন্নয়ন আলোচনা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ও শনিবার। এই আয়োজন দেশের নামকরা এগ্রো কোম্পানি কাজী ফার্মস সহ প্রায় 30টি দেশি বিদেশি কোম্পানি অংশ নেয়। কার্নিভালের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষা, সরকারি চাকরি, কর্পোরেট চাকরি, নেতৃত্ব এবং গুণগত মান উন্নয়ন বিষয়ে প্রায় 500 শিক্ষার্থীকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন শনিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্নকারীদের সমন্বয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরাসরি জীবন বৃত্তান্ত জমা দিয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি নিশ্চিত করা হয়েছে অনেকের। আন্তর্জাতিক প্রসঙ্গ।
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সন্ধ্যায় তিনি শপথ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। ভারতের লোকসভার প্রতিটি সদস্য রাষ্ট্রীয়ভাবে বেশ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। বেতন ছাড়াও আবাসন, অফিস, চিকিৎসা ও যোগাযোগ ভাতা বাবদ মোটা অঙ্কের সুবিধা পান তারা। রয়েছে পেনশনের ব্যবস্থাও। ভারতের লোকসভার একজন সদস্য বেতন পান 1 লাখ রুপি। 2018 সালে জীবনযাত্রার খরচ বৃদ্ধির প্রেক্ষাপটে এই অর্থ নির্ধারণ করা হয়। তাছাড়া নির্বাচনী এলাকার ভাতা হিসেবে মাসে পান 70,000 রুপি। এলাকা ঘুরে দেখার জন্য এই ভাতা দেয়া হয়। অফিসের খরচ বাবদ লোকসভার একজন সদস্যকে মাসে দেওয়া হয় 60,000 রুপি, আর পার্লামেন্টের বৈঠক চলাকালে পান দৈনিক 2,000 রুপি। একজন আইন প্রণেতা ও তার পরিবারের সদস্যরা বছরে অভ্যন্তরীণ ফ্লাইটে 34 বার বিনা খরচে ভ্রমণ সুবিধা পান, আর সরকারি বা বেসরকারি কাজে ভ্রমণ করতে পারেন ট্রেনের প্রথম শ্রেণীতে। 5 বছরের মেয়াদকালে লোকসভার সদস্যরা বিনা খরচে আবাসন সুবিধা পেয়ে থাকেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে কেউ কেউ বাংলো বা হোটেল সুবিধাও পেয়ে থাকেন। কেউ যদি সরকারি বাড়িতে না থাকেন তাহলে মাসে 2 লাখ রুপি দাবি করতে পারেন। পার্লামেন্টের সদস্য ও তাদের স্ত্রী সন্তানরা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। অবসরকালে প্রত্যেকে মাসে 25,000 রুপি পেনশন পান। লোকসভার সদস্যরা বছরে 1.5 লাখ রুপি পর্যন্ত বিনা খরচে টেলিফোন ব্যবহার এবং 50,000 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। এছাড়া সরকারিভাবে তাদের বাসা ও অফিসে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ দেওয়া থাকে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম হয়েছে সোনা চোরাচালান দ্বন্দ্বে খুন। কলকাতায় সংসদ সদস্য জনপ্রতিনিধি হওয়ার পর সীমান্তে সোনা পাচার চক্রের অন্যতম নিয়ন্ত্রক হয়ে ওঠেন আনোয়ারুল আজিম। এরপরে আছে চাপ মুক্তির আনন্দে এক জয়, গতকাল শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ, সেই বিষয়টি তারা শিরোনামে এনেছে। এরপরে আছে বিআইডিএস এর প্রশ্ন, কালো টাকা সাদা করার 15% কর হার কিভাবে এলো। এরপরে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে হুন্ডি, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাচার, পাচারের ঘটনা বেড়ে দ্বিগুণ। তার পাশে আছে মোদির শপথ আজ, শেখ হাসিনা সহ অতিথি 8,000 এবং প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসছে নতুন নাম। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে জয় দিয়ে আসর শুরু টাইগারদের, ছবিসহ শিরোনাম করেছে তারা এটি। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ, সুশাসন ও যথাযথ তদারকি, এফবিসিসিআই এর করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার দাবি। তার পাশে আছে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী, এবং পাশে আছে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। দিল্লিতে হাই অ্যালার্ট, যোগ দিচ্ছেন 7 দেশের নেতা, বিরোধী নেতা, দলনেতা সহ রাহুল গান্ধী। এরপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনাম এসেছে বাজেট নিয়ে, সামাজিক সুরক্ষা খাতে নতুন বাজেটে বরাদ্দ 1,36,026 কোটি টাকা। তার নিচে লেখা আছে বরাদ্দ কম, কাটছে না নিম্নবিত্তের দুর্ভোগ, এবং আছে পোশাক খাতের জন্য হতাশাজনক বাজেট। তার পাশে আছে শেখ হাসিনা মোদি একান্ত বৈঠক আজ। এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে শিরোনাম হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী। এরপর পাশে আছে পুলিশ টেলিকমেও বেনজিরের ভূত, কারখানা চীনে মালয়েশিয়ায় পরিদর্শনে যান পুলিশ কর্তারা, বেনজিরের সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া শুরু। তার পাশে আছে বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সুশাসন প্রয়োজন, বাজেট নিয়ে এফবিসিসিআই এই প্রতিবেদনটি করেছে। এবং সবশেষ আছে বণিক বার্তা। বণিক বার্তায় শিরোনাম হয়েছে আগামী 3 বছরে সরকারের ঋণ স্থিতি 27 লাখ কোটি টাকা ছাড়াবে। দর্শক, এই ছিল আমার হাতে আজকের শিরোনামগুলো। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।
নিউজ।